এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মানে কি? একটা কথা সবসময় মনে রাখবে, বিয়ে করলে সবসময় নিজের থেকে কম সুন্দর মেয়েকেই বিয়ে করবে, না হলে তোমার বাবার মতো পস্তাতে হবে। কথাগুলো সে জুড়েই বলছে, যা রান্নাঘর পর্যন্ত শোনা যায়। বাবার মুখে এমন কথা শুনে খানিক লজ্জা পায় নাহিল। এর পূর্বে বাবা তাকে এ ধরনের কথা কখনো বলেনি। আজ হঠাৎ এমন কথায় লজ্জার পাশাপাশি কৌতূহলী হলো। এমন কথা বলার কারণ খুঁজতে বলে, কেন বাবা? সুন্দর বউ মানে ভয়ঙ্কর। নাহিল চিন্তিত বদনে মায়ের দিকে একবার বাবার মুখের দিকে তাকায়, বলে, বাবা, মাও তো সুন্দর, তাহলে কি মাও ভয়ঙ্কর? রনা ফুপর নিচ মাথা নেড়ে সায় জানায়, বলে, অবশ্যই। কিন্তু কেন ভয়ঙ্কর? মা তো কত ভালো, কত খেয়াল রাখে আমার, কত সুন্দর মিষ্টি করে কথা বলে আমার সাথে। রনা ফুদাস ভঙ্গিতে অন্যদিকে ফিরে বলে, তোমাকে চোখে পড়ে শুধু তার, আমাকে তো বাসার আসবাবপত্র ছাড়া কিছু ভাবে বলে মনে হয় না। তুমি আসবাবপত্র? তাছাড়া কি সোফার এক্সটেনশন ভার্সন? সেটা আবার কি? সেটা তোমার বুঝে কাজ নেই, শুধু যতটুকু বলেছি ততটুকুই মাথায় রেখো। নাহিল এত সময় পর কিছু আন্দাজ করে বিজ্ঞের ন্যায় প্রশ্ন করে, বাবা কি তোমার উপর রেগে আছে? রওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, রাগ নয় বাবা, তাহলে? তোমার মায়ের কেস আলাদা। কেন? কারণ কি সব শেখাচ্ছেন ওকে? জোরে সুরে হুঙ্কার ছাড়ে সিরাত। রওনাফ ও নাহিল দুজনেই হাঁক চুকিয়ে যায়। সামনে তাকাতেই চোখে পড়ে চোখ মুখ শক্ত করে দাঁড়ানো সিরাতকে। সে অনেকক্ষণ ধরে রান্নাঘরে বসে বাপ ছেলের এসব বাজাইরা আলাপ শুনে যাচ্ছে আর অবাক হচ্ছে। রওনাফ যেমন ধাঁচের মানুষ, তাতে নিজের ছেলের সাথে এ ধরনের কথা বলাটা তার অস্বাভাবিক লাগছে, পাশাপাশি বিরক্তিকর। বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি লোকটার। কি শিখাচ্ছি? মানে এসব কি ধরনের কথা? ও একটা বাচ্চা, ওর সামনে এসব বলছেন কেন? এখন থেকেই শিখিয়ে রাখছি যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। মাথা গেছে আপনার? নাহিল একবার মা তো একবার বাবাকে দেখছে, তার চোখে প্রখর কৌতূহল। ছেলের এমন কৌতূহল দেখে সিরাত এবার নজর দেয় তার দিকে, বলে, আব্বু তুমি তোমার ঘরে যাও, দেখো সব ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। নাহিল বাবার দিকে তাকায়। রওনাফ চোখের ইশারায় সম্মতি দিলে সে সেখান থেকে চলে যায়। এবার সিরাত বলে, সমস্যা কি আপনার? না, কি সমস্যা? একগুঁয়ে উত্তর। মানে বুদ্ধি কি হাঁটুতে গিয়ে ঠেকেছে? মানে আমার বুঝে আসে না, মানুষের বুদ্ধি কতখানি লোপ পেলে ছেলের কাছে বইয়ের নামের সমালোচনা করে, আবার বলে সুন্দর মেয়ে বিয়ে না করতে, তারা স্বামীকে আসবাবপত্র মনে করে, আর কি পাত্তা দেয় না। তো ভুল কি কিছু বলছি? না ভুল বলবেন কেন? আপনি তো সবসময় ঠিক বলেন। আর কি আমাকে বিয়ে করে পস্তাচ্ছেন? রনফ তার কথায় কোনো পাত্তা না দিয়ে অন্যদিকে মুখ ঘুরে বসে আছে। ভাবখানা এমন সে শুনেইনি তার কথা। সিরাত তার এহেন আচরণে যায় পরাণ বিরক্ত হয়। আপনার 7 পুরুষের কপাল যে আমার বাপ আপনাকে মেয়ে দিয়েছে। আপনার মতো বুড়ার সাথে বুড়ি মানায়। প্রাপ্যের থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করে না। এই একদম বুড়ো বলবা না আমাকে। মেয়ে দেওয়ার জন্য কত বাপ বসে আছে জানো? তোমার কপাল ভালো যে এত এত মেয়ের মাঝে তুমি আমাকে পেয়েছো। তোমার তো সকাল বিকাল শুকরিয়া আদায় করা উচিত, কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না। আমার পাত্তা দেওয়া না দেওয়ায় কিছু যায় আসে আপনার? আমার তো মনে হয় না কিছু আসে যায়। দিব্যি শান্তিতে আছেন আপনি, যত জ্বালায় তো আমি আছি। এমন একটা জায়গায় এসে আটকে গেছি যে না পারছি গিলতে, না পারছি ফেলতে। কি সব বলছো? আমাকে দেখে মনে হচ্ছে শান্তিতে আছি। এই শান্তিতে কানের কাছে ঘ্যান ঘ্যান শুনতে হচ্ছে না? আর রাজশাহী গেলে তো আরো শান্তিতে থাকবেন, তখন চোখের সামনেও দেখতে হবে না। একটু বেশি বলছো না? আমি কথাগুলো মজা করেই বলেছি, তুমি কেন সেগুলোকে ধরে সিরিয়াস হচ্ছ? শান্তি কোথায় দেখছো? আমার শান্তি কেড়ে নিয়ে বলছো খুব শান্তি পাচ্ছি। সিরাত তার কথার কোনো জবাব দেয় না। রওনাফ সোফা থেকে উঠে তার দিকে দুপায়ে গিয়ে মুখোমুখি ঝুঁকে যায়। সিরাত একটু হাঁসফাঁস করে ওঠে, নজর এদিক সেদিক ঘুরায়। রওনাফ তা দেখে হেসে বলে,
ভয় নেই, ছুঁয়ে দেব না। শুধু একবার চোখে চোখ রাখো, একবার পড়ে দেখো সেই চোখের ভাষা। তোমার এই দূরত্ব কতখানি পোড়ায় আমাকে। শুনতে ছেলে মানুষই লাগলেও এটাই সত্যি, তোমার বুক ছাড়া ঘুমাতেও আজকাল খুব কষ্ট হয়। এত কাছে থেকেও একটু পাশে বসতে পারি না, ছুঁয়ে দেখতে পারি না, ভালো করে কথা পর্যন্ত বলতে পারি না। এই যন্ত্রণা তুমি বোঝো? সিরাত এবার আরও এক ধাপ সামনে এগিয়ে রওনাফের চোখে চোখ রেখে বলে, একটা মেয়ের জীবনে আসা প্রথম পুরুষ তার স্বামী, যে কিনা তাকে ভালোবাসে না, কেবল নিজের স্বস্তি ও সুখ মনে করে। দিনের পর দিন ভালোবাসা ছাড়া স্পর্শগুলো গায়ে মাখা কতটা যন্ত্রণার, এটা আপনি বোঝেন? ভালোবাসা নামক স্বীকৃতিটাই কি সব? এই যে তোমাকে এত যত্নে রাখি, এত আদরে রাখি, এরপরেও কি ভালোবাসি ভালোবাসি মুখে বলতে হবে? হয়তো আপনার মনে হবে আমি তো সব জেনেই বিয়েটা করেছি, তাহলে এখন কেন এমন করছি? আমরা মানুষেরা অনেক লোভী, যত পাই আরও চাই। আমার অবস্থাও তেমন। আমি সব পেয়েছি, যেটা পাইনি ওটা এখন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। সবটাই বোকামি, অল্প বয়সের পাগলামি। কিন্তু একটা কথা কি জানেন, নারী তার জীবনে আসা প্রথম পুরুষের থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখে। সেটাই হয়েছে আমার সাথে। আমি আমার সাধ্যের বাইরে আশা করে ফেলেছি। ব্যাপার না, সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। আর সেই সময়টুকুই চেয়েছি আপনার কাছে। রওনাফের দৃষ্টিতে কাতরতা ধরা দিচ্ছে। কি করে বোঝায় তাকে? সেও তো ভালোবাসতে চায়। এমন আদরে একটা মেয়েকে ভালো না বেশি থাকা যায়? এতদিনে সে উপলব্ধি করতে পেরেছে তার মনে সিরাতের জন্য তৈরি অনুভূতিগুলো কেবল সুখ স্বস্তি না, সব কিছুর ঊর্ধ্বে সে দ্বিতীয়বার কারো মায়ায় পড়েছে, কাউকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু স্বীকৃতি দিতে ভয় পাচ্ছে, হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। পাখি, কতগুলো দিন পর এই ডাক শুনছে সিরাত। এই লোকের এসব আদরের সম্বোধন শুনে সে প্রতিবারই গলে যায়। রনাফু কতগুলো দিন পর এই নামে ডাকতে পেরেছে। আবেশিত কণ্ঠে সাড়া দেয়। আমার পাখি। বলেন। নমনীয় সুরে জবাব দেয়। আগের মতো হয়ে যা না, আবার আদরে ভরে রাখ না। তোর থেকে এই দূরত্বে আমার দম বন্ধ হয়ে আসছে। কিছুদিন সময় দিন, ঠিক হয়ে যাবে সব। আর পারছি না তোমার এই অবহেলা নিতে। কই অবহেলা করছি? আপনার জন্য রান্না করছি, খাবার বেড়ে খাওয়াচ্ছি, কাপড় এগিয়ে দিচ্ছি। আপনার সব কাজই তো সময় মতো গুরুত্বের সাথে করছি। আমার কোনো কাজ করতেই আমি কখনো তোমাকে বাধ্য করিনি। শুধু তোমার থেকে একটু সময় চেয়েছি, তোমার হাসি মুখটা চেয়েছি, তোমার আদর, তোমার বুকে মাথা রেখে সারাদিনের ক্লান্তি দূর করতে চেয়েছি। এগুলোর কিছুই পাচ্ছি না। আমার আর কিছু চাই না, শুধু আমার আগের পাখিকে দিয়ে দে, আর কখনো কিছু চাইব না। সিরাত পলক্ষীন দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। কি সরল স্বীকারোক্তি! একটু কি টলাতে পেরেছে সিরাতের মন? কে জানে। সিরাতের থেকে কোনো জবাব না পেয়ে পুনরায় বলে, তুমি আমার সব, আমার সকাল, আমার রাত, সব। তোমার এই দূরত্ব আমাকে শেষ করে দিচ্ছে। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। শেষ হয়ে যাচ্ছি আমি। তুমি সবই জানো, আমার অতীত বর্তমান সব। ভয়ানক ওই অতীত আমাকে শেষ করে দিয়েছে, ভালোবাসায় ভীতি ধরিয়ে দিয়েছে। মনে হয় আমি কাউকে ভালোবাসলে সে হারিয়ে যাবে আমার থেকে। তাই আমি সেই স্বীকৃতি তোমাকে দিতে চাই না, কখনো না। আমি হারাতে পারবো না তোমাকে। তুমি হারিয়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব। তার চোখে অশ্রুরা এসে জমা হয়েছে। সিরাত সে চোখে চোখ রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। একটু হলেও বুঝে সে প্রিয় পুরুষের মনের কথা। সিরাত এগিয়ে যায়, দু হাত বাড়িয়ে দেয় রওনাফের দিকে। রওনা ছলছল চোখে দেখে। সিরাত আবারও চোখের ইশারা করে। রওনাফ এবার ধীর পায়ে এগিয়ে সে সিরাতের সামনে দাঁড়ায়। সিরাত চোখের ইশারায় কিছু বোঝায়। রওনাফ ধীর গতিতে সিরাতের কাঁধে মাথা গুজে দেয়। সিরাতের দুহাত বলিষ্ঠ পুরুষের পৃষ্ঠদেশে জায়গা করে নেয়। রওনাফ এবার হাত তুলে তার পিঠে জড়িয়ে নেয়। উফু করে কেঁদে ওঠে ৩৩ বছরের পুরুষটা। সিরাত এক হাত তুলে মাথায় হাত বুলে দেয়। সিরাত তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চুপ, নাহিল চলে আসবে তো এক্ষুনি।
ভালোবাসি আমার জান। কিভাবে কখন এই অনুভূতি তৈরি হয়েছে জানি না, তবে আমার তোমাকে ছাড়া চলবে না। সিরাত বোধ হয় ভুল কিছু শুনল। কি বললেন? ভালোবাসি। সিরাতের চোখ ছলছল করে ওঠে। আবার বলেন। ভালোবাসি কলিজা। আবার। ভাঙা কণ্ঠে বলে। অনেক অনেক ভালোবাসি। সিরাতের হাতের জোর বাড়ে। সে এক হাতে রনফের পিঠ ও মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে বাচ্চাদের মতো হু হু করে কেঁদে ফেলে। রনফকে ছেড়ে তার মুখটা দুই হাতে উঁচু করে ধরে সামনে এনে চোখে চোখ রেখে বলে, শেষ আর একবার বলবেন? রনফের ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। ভালোবাসি আমার পৃথিবী। সিরাত তার মুখের উপর ঝাঁপিয়ে পড়ে, টুকরো টুকরো চুমুতে ভরে তোলে প্রিয় পুরুষটার মুখ। রনফ হাসি মুখে প্রশান্ত মনে গ্রহণ করে প্রিয় নারীর ভালোবাসার স্পর্শগুলো। থামো এবার, শখানেক তো হয়ে গেছে, এবার তো অন্য কিছু ইচ্ছে করবে। রনফের কথায় সিরাতের হুঁশ ফিরে, দু গালে লাল আভা ফুটে ওঠে, মাথা নিচু করে নেয়। রনফ তার মুখটা উঁচু করে ধরে বলে, কখনো ছেড়ে যেও না। জীবনের শেষ সময় পর্যন্ত তোমাকে পাশে চাই। শেষ নিঃশ্বাসটা আমি তোমার কোলে মাথা রেখেই ফেলতে চাই। সিরাতও তার দু গালে হাত রেখে বলে, কখনো ছাড়বো না। আপনি আমার, শুধুমাত্র আমার। আপনার উপর আমি ছাড়া আর কারো অধিকার নেই। যদি কোনোদিন আপনার আগের বউ এসেও চায় আপনাকে, আমি কিন্তু দেব না। সিরাতের এমন বাচ্চা সুলভ কথা শুনে হেসে ফেলে রনফ। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সোনা। তারপরেও যদি চলে আর বলে, রনফ আমার ভুল হয়ে গেছে, তুমি ওকে ছেড়ে আবার আমার কাছে চলে আসো, তখন যদি চলে যান, যতই হোক সে তো আপনার প্রথম ভালোবাসা, তারপর আপনার বাচ্চার মা। রনফ বউয়ের কথায় অবাক না হয়ে পারে না। কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই মেয়ে। আবারও একটা ঝামেলা না লাগালেই হয়। কী সব বলছো? মাথা ঠিক আছে? ঠিকই বলছি, আপনাকে বিশ্বাস নেই। যাই হোক, আমি কিন্তু দিব না। আচ্ছা, দিতে হবে না কাউকে। আঁচলের তলায় বেঁধে রেখে দিও, ঠিক আছে এবার? রনফ দু হাতে আঁকড়ে ধরে বুকের মাঝে। সিরাতও প্রাণ পুরুষের বুকে মুখ গুজে পড়ে রয়। রনফ সিলিংয়ের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবে, কতগুলো দিন পর এই ছোট্ট দেহটাকে বুকের মাঝে পেয়েছে। অশান্ত হৃদয়টা আজ শান্ত হয়েছে। দুপুরে ইশতিয়াক আসে তাদের নিতে। বিকালে তারা রওনা করবে। দুপুরের খাওয়া দাওয়ার পর ইশতিয়াক তারা দিচ্ছে সামনে। সিরাত নাহিলকে তৈরি করে দিয়ে এখন ঘরে এসেছে নিজে তৈরি হতে। কাবার থেকে পোশাক বের করে পেছন ঘুরতে দেখে রনফকে, যে তার পেছন পেছনেই ঘুরছে শুয়ে থেকে। তার মুখে আধার নেমেছে। সিরাত কাপড় নিয়ে ওয়াশরুমের ভিতরে এক পা রাখে, এমন সময় পেছন থেকে ভেসে আসে, এখানেই চেঞ্জ করো। তাহলে আপনি বাইরে যান। আমার সামনে চেঞ্জ করতে কি সমস্যা? চলেই তো যাচ্ছ, একটু দেখে শুনে রাখি, কবে আবার দেখবো তার ঠিক আছে নাকি? সিরাত এমন ব্যাফাস কথা শুনে লজ্জা পাবে কি রাগে ফুঁসে ওঠে। অসভ্য কোথাকার। বিড়বিড় করে বলে। চেঞ্জ করে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চুল আঁচড়ে নেয়, মুখে ক্রিম লাগিয়ে ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে একবারে ভালো করে পরখ করে নেয় নিজেকে। অন্যদিকে রওনাফ বিছানায় বসে এক ধ্যানে তাকিয়ে আছে বউয়ের দিকে। তার কাছে মনে হচ্ছে বউ তার দিন দিন আরও সুন্দর হচ্ছে। আগের তুলনায় শরীরে ভার এসেছে। দেহের কারণে বিবাহিত নারীর একটা ছাপ ফুটে উঠেছে। আজকের দিনটা থেকে গেলে হতো না? কাল যাও না? সিরাত হ্যান্ড ব্যাগ গুছাতে গুছাতে বলে, না হতো না। কালকে আপনি গিয়ে দিয়ে আসবেন। কাকা এসেছে, তাই তার সাথে চলে যাই। আপনার ছুটি পেতে পেতে চৈতির বিয়ে শেষ হয়ে যাবে, তখন কি করতে যাব? আর ও অনেক করে বলেছে যেন আমি আর ইলা অবশ্যই যাই। এখন না যেতে পারলে কষ্ট পাবে না ও? স্বামীর কথা না ভেবে বান্ধবী কষ্ট পাবে তাই ভেবে যাচ্ছ? আপনার থেকে অনুমতি নিয়েই যাচ্ছি। সেদিন খাওয়ার টেবিলে আপনিই যেতে বলেছেন, এখন মোটেও ঢং করবেন না। তখন তো ঝগড়া ছিল আমাদের, এখন তো সব মিটমাট হয়ে গেছে, তাই অন্তত একটা রাত আমায় দেওয়া উচিত তোমার। সিরাত এবার বিরক্তির শেষ সীমায় পৌঁছে যায়। এর চেয়ে তো ভালো ছিল এতদিন কথা না বলেছিল। এখন মুখ খুলেছে কি একটার পর একটা ব্যাফাস কথা বলেই যাচ্ছে। কোনো রকম ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে হাঁটা দেয়।
এই মুহূর্তে এই লোকের সাথে কথা না বাড়ানোটাই উত্তম মনে করছে সে। দরজা পার হওয়ার পূর্বেই হাতে হ্যাচকা টান লাগে। এক টানে এসে পড়ে রওনাফের প্রশস্ত বুকে। নাকে বেশ ভালোই ব্যথা পেয়েছে সে। মুখ তুলে কিছু বলতে যাবে তার পূর্বে কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই দখল করে নেয় তার অধৈর্য গল। গভীর আশ্লেষে অনেকটা সময় নিয়ে চলে এই কার্যক্রম। সিরাত হাঁপিয়ে উঠে দু হাতে ঠেলে সরাতে চায় তাকে। নাছুর বান্দা রওনাফ এতে বেশ বিরক্ত হয়। এক হাতের মাঝে তার দু হাত আটকে অন্য হাত দিয়ে থুতনি চেপে ধরে। পুনরায় নিজ কাজে মনোযোগী হয়। অনেকটা সময় পর তাকে ছেড়ে দেয়। দুজনের সমানে হাঁপাচ্ছে। আবারও এগিয়ে আসে রওনাফ। সিরাত কিছু আন্দাজ করে ঠোঁট ভিতরে চেপে নেয়। রওনাফ তার কাজে হেসে ফেলে। এগিয়ে সে দু কাঁধে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, সাবধানে যাবে, নিজেরা নাহিলের খেয়াল রাখবে। ফোন দিলে সাথে সাথে যেন রিসিভ হয়, মনে থাকবে। সিরাত উপর নিচ হ্যাঁ সূচক মাথা নাড়ে। দুজনে দুজনের দিকে চেয়ে থাকে কিছু সময়। এবার দ্রুত ঘুচিয়ে সিরাত এগিয়ে আসে তার দিকে। পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে রওনাফের কাঁধে হাত রেখে তার মুখটা নিচে নামায়। হালকা করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, আপনিও সাবধানে থাকবেন। আমার স্বামীকে আমি আপনার দায়িত্বে রেখে গেলাম, ফিরে এসে যেন এভাবেই পাই। রওনাফও বাধ্য স্বামীর ন্যায় মাথা নাড়ে। দুজনে একত্রে ঘর থেকে বেরিয়ে আসে। বসার ঘরে নাহিল ও ইশতিয়াক তাদের অপেক্ষায় বসে আছে। ইশতিয়াক লাগেজ নিয়ে বেরিয়ে যায়। রওনাফ নাহিলের কাছে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে। দু হাত একত্রিত করে বলে, সাবধানে থাকবে বাবা, কোনো দুষ্টামি করবে না। কেউ যেন তোমার নামে অভিযোগ করতে না পারে। নিজের খেয়াল রাখবে, সাথে মায়েরও খেয়াল রাখবে। তোমার দায়িত্বে পাঠাচ্ছি মাকে, তাকে দেখে রাখবে, কেমন? নাহিল বাবার কথাই মাথা নেড়ে সায় জানায়। রওনাফ ছেলেকে জড়িয়ে চুমু খেয়ে বউ ও ছেলেকে এগিয়ে দিয়ে আসতে যায়। গাড়িতে তুলে দিয়ে তত সময় অপেক্ষা করে যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হয়। রাজশাহীতে আসবার আজ দ্বিতীয় দিন। কাল চৈতির গায়ে হলুদ, তাই আজ শপিং শেষ করতে হবে। চৈতির কাজের মহল ও বন্ধু মহলের জন্য ঠিক করা হয়েছে একই ধরনের সাজ, যেটা আগে থেকেই তারা কিনে রেখেছে। এখন কেবল বিয়ের জন্য কিছু কেনাকাটা আছে। বিকালে সে আর ইলা যাবে কেনাকাটা করতে। নাহিলকে রেখে যাবে ছোট চাষের দায়িত্বে। এছাড়া আর কাউকে সে পুরোপুরি ভরসা করতে পারে না। সিরাত তৈরি হচ্ছে, সঙ্গে সারাকেও রেডি করে বসিয়ে রেখেছে। সারা বোনের কাজে বিরক্ত। সিরাত ফ্রি থেকে আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করে চলেছে। তোমার আর কত সময় লাগবে? সে আধ ঘন্টা ধরে বসে বসে রং ঢঙই দেখে যাচ্ছি। যাচ্ছ শপিংয়ে, কিন্তু স্বাস্থ্য দিচ্ছ বিয়ে বাড়ি। আরে হয়ে গেছে 10 মিনিট বস। মনে মনে সিরাত বেজায় বিরক্ত। তাদের রেডি হয়ে বসে থাকতে বলে বান্দার খোঁজ নেই। 5-7 মিনিটের মাথায় তার ফোনটা সশব্দেই বেজে ওঠে। রিসিভ করে কর্কশ স্বরে বলে, রেডি হয়ে থাকতে বলে তো কোনো খোঁজ নেই, এদিকে আমার বিরক্ত করে মারছে। ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। দু একটা কথা বলেই কল কেটে দেয়। কল কেটে সারার উদ্দেশ্যে বলে, চল এক্ষুনি বের হব। বেশি ঘোরাঘুরি করতে পারবো না। যাবে, কিনে সোজা বাড়ি আসবে। চল তো আগে, তারপর দেখা যাবে। সারাকে নিয়ে সিরাত বেরিয়ে আসে বসার ঘরে। হাঁক ছেড়ে ডাকে নাহিলকে। মায়ের ডাকে বাগান থেকে দৌড়ে আসে নাহিল। হাঁপাতে হাঁপাতে সে মায়ের সামনে দাঁড়ায়। আব্বু আমি বের হচ্ছি, তুমি এদিক সেদিক যাবে না। সন্ধ্যার আগে ঘরে চলে আসবে। বাইরে অনেক মশা, আর কিছু দরকার পড়লে ছোট দাদির কাছে যাবে, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি চলে এসো, সন্ধ্যায় বাঁধিও না। মাছ থেকে সারা পিঞ্চ করে বলে, তোর মা তো যাচ্ছে সন্ধ্যা বাজিয়ে। আয়নার সামনে যে রং ঢং শুরু করছিল, ইলা আপু ফোন না দিলে কখন যে শেষ হতো কে জানে। বেশি না বুকে চল, এবার সত্যি সন্ধ্যা হবে। বাবা যাই, আর যা যা বলছি সব যেন মনে থাকে। নাহিল বাধ্য ছেলের ন্যায় মাথা নেড়ে মায়ের কথায় সায় দেয়। সিরাত ছেলের মাথায় হাত বুলিয়ে সারাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে ইলা এসে দাঁড়িয়েছে তাদের সামনে। তারা তিনজন বাড়ির গাড়ি নিয়ে বের হয়েছে। গাড়ি উল্টো দিকে যেতে দেখে সারা বলে, ও কাকা, উল্টো দিকে যাচ্ছেন কেন? চুপ থাক, সে ঠিক পথেই যাচ্ছে। সিরাত তাকে থামিয়ে বলে,
তোমরা যাচ্ছ কই, সত্যি করে বলো তো? ইলা এবং সিরাত দুজন দুজনের দিকে তাকিয়ে দুষ্টু হাসি হাসে। সিরাত বলে, তোকে বিক্রি করে দিব। বেশি বিরক্ত করছিস তুই। বিক্রি করলে অন্তত কিছু টাকা পাওয়া যাবে। সারা তাদের দিকে কটমটের দৃষ্টিতে তাকিয়ে চোখ ঘুরে নেয়। কিছু সময়ের মধ্যে তারা নিজ গন্তব্যে চলে আসে। গাড়ি থামতেই সিরাত তার পাশের দরজা খুলে বেরিয়ে আসে। কিছু সময় পর ফিরে এসে ইলাকে ইশারা করতেই সেও বেরিয়ে আসে। এই নাম তুই। মানে ফাঁকা রাস্তায় নামবো কেন? তুমি না কেনাকাটা করতে আসছো? এখানে তো কোনো দোকান নেই। সাহারা আসলে তোকে বিক্রি করতে আসছে। ইলার কথায় সায় জানিয়ে সিরাত বলে, তারপর যে টাকা পাবো তা দিয়ে শপিং করব। সারা এবার একটু ভয় পেয়ে যায়, যদিও জানে তারা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা কথা, সবই মজা করছে। কিন্তু দুজনের চোখ মুখ দেখলেই বোঝা যায় কিছু একটা গুলমাল পাকানোর ধান্দায় আছে। আমি তোমাদের সাথে যাব না, আমাকে পাশে দিয়ে আসো। পারলে একা যা। আপু, ভালো হচ্ছে না কিন্তু। গাড়ির অপর পাশের দরজা খোলার আওয়াজে সারা সেদিকে তাকায়। যা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। প্রথমে ভাবে ভুল দেখছে, ভেবে পরে চোখের পাতা ঝাপটে আবারও তাকায়। না, সত্যি দেখছে। আমরা যাচ্ছি তাহলে। আর পাওনাটা কি এখন দেবেন নাকি? এখন দিলেও দিতে হবে, পরে দিলেও, তাই এখন নিয়েই নিচ্ছি। গাড়ির ভেতরে সারার পাশে বসে বলে, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? আমি কিন্তু পাশে গিয়ে তোর নামে নালিশ দেব। আপনি আপনি এখানে কি করছেন? দেখতেই পাচ্ছিস বসে আছি। ওরা আমাকে রেখে গেল কেন? আপু তো শপিং যাবে বলে আমাকে নিয়ে এলো বাসা থেকে, আর আপনি ওদের টাকা দিলেন কেন? টাকা দিচ্ছি কারণ ওরা আমার কাজ করে দিয়েছে তাই। আর শপিংয়ে ওরা যাবে আর তুই আমার সাথে যাবি। সারা এই পাশে চেপে গিয়ে বলে, কোথায় নিয়ে যাবেন? গেলেই দেখতে পাবি। এখন কথা বলিস না, চুপ থাক, মাথা ধরে গেছে তোর বক বক শুনতে শুনতে। সারা তার কথার পিঠে আর কথা বাড়ায় না। বোন ও মাশরাফির প্রতি তার অভিমান তৈরি হয়। এভাবে মিথ্যা বলে এনে আবার এই লোকের হাতে ধরিয়ে দিয়ে তাকে একা রেখে চলে গেল। পুরো রাস্তা সে আর কোনো কথা বলে না। মাশরাফিও আর তাকে ঘাটায় না, একটু হলেও বুঝেছে যে তার মনের অবস্থা। অন্যদিকে ইলা এবং সিরাত অটো ধরে চলে আসে শপিং মলের উদ্দেশ্যে। ঘুরে ঘুরে একটা অফ হোয়াইট রঙের স্টোনের কাজ করা শাড়ি কেনে, সাথে ম্যাচিং ফুল হাতার ব্লাউজ, সাথে বেশ কিছু জিনিস কেনে। কেনাকাটা শেষে পাওনা টাকা দিয়ে খেতে চলে যায় একটা রেস্টুরেন্টে। তাদের এখন কোথাও একটা অপেক্ষা করতে হবে, তাই রেস্টুরেন্টটাই বেছে নিয়েছে। অন্যদিকে মাশরাফি সারাকে নিয়ে আসে একটা নিরিবিলি ঝিলের ধারে। গাড়ি এসে গন্তব্যে থামতেই প্রথমেই মাশরাফি বের হয়। তারপর সারার হুইলচেয়ার বের করে জায়গা মতো রেখে অন্য পাশের দরজা খুলে ঝুঁকে তাকে পাজা খুলে তুলে নেয়। সারা হাঁসফাঁস করে বলে ওঠে, আমাকে একটু ধরলে আমি নামতে পারতাম। থাক, এত কষ্ট করার দরকার নেই। সারাকে চেয়ারে বসিয়ে নিয়ে যায় ঝিলের ধারে নিরিবিলি এক কোণে। সারা এর পূর্বে এদিকে আসেনি। সে মুগ্ধ হয়ে আশপাশটা দেখছে। মাশরাফি তার পাশে ঘাসের উপরে বসে সারার দিকে তাকিয়ে বলে, পছন্দ হয়েছে জায়গাটা? সারা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, অনেক বেশি পছন্দ হয়েছে। আমি আগে আসিনি এখানে। আমার খুব পছন্দের একটা জায়গা, মাঝে মাঝেই আসা হয়। দুজনের মাঝে চলে বেশ কিছু সময় নীরবতা। দুজনের দৃষ্টি সামনের ঝিলের দিকে। নীরবতা ভেঙে সারা বলে, হঠাৎ এখানে নিয়ে এলেন? মাশরাফি ঝিলের দিকে দৃষ্টি রেখে বলে, আমার মনে হলো আমাদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা কমানো দরকার। আমাদের সহজ হওয়া দরকার সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে। বুঝলাম, কিন্তু সেটা তো বাড়িতেও বলা যেত। ওরা যদি আমাদের আগে পাশে চলে যায়, আম্মু আমাকে নিয়ে চিন্তা করবে। ওরা তোকে রেখে যাবে না, ওরা আমাদের জন্য অপেক্ষা করবে। ও আচ্ছা। আবারও সব শান্ত। কিছু সময় পর মাশরাফি সারার দিকে ফিরে বলে, সারা, হুম। তোর আমাকে নিয়ে জানার কিছু নেই? সারা মাশরাফির কথায় তার দিকে ফিরে তাকায়, বলে, কি জানবো? আপনাকে তো আমি ছোট থেকেই চিনি, নতুন করে কি জানার থাকবে? কত কিছুই জানার থাকতে পারে। আমি কি করি, আমার বন্ধু মহল নিয়ে, আমার ভালো খারাপ অভ্যাস নিয়ে, যা ইচ্ছে।
সারা তার দিকে তাকিয়ে শব্দ করে হেসে বলে, আপনি ফুপার ব্যবসায় দেখাশোনা করেন। আপনার বন্ধুদের মধ্যে আছে অয়ন, রিফা, সাকিব, সাইবা আপু, রিমি আপু, আর আপনার গার্লফ্রেন্ড হিসেবে পরিচিত ইসরাত আপু। আর খারাপ অভ্যাসের মধ্যে আছে আপনি ভীষণ খুঁতখুঁতে, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না, আর রাত জাগেন অনেক, আর সারাদিন খ্যাটখ্যাট করে। সারার কথায় মাশরাফির মুখে হাসি ফুটে। বাহ, আমার উপরে তো মনে হয় পিএইচডি করে ফেলেছিস। সবে তো খারাপ বললি, ভালো কিছু নেই? এগুলো বাদে বাকি সব ভালো। এবার আপনি বলেন আমার বিষয়ে কি কি জানেন। তোকে জন্মাতে দেখেছি। রামিমের পরে যদি কেউ তোকে ভালো করে চেনে সেটা নিঃসন্দেহে আমি। এমন অনেক কথা হয় তাদের মাঝে। বেলা গড়িয়ে গেছে বেশ কিছু সময় আগে। দুজনে মিলে উপভোগ করছে সূর্যাস্তের মনোরম দৃশ্য। সময় তাদের শেষের পথে। সারা অন্তিম ক্ষণে বলে, আপনি জেনে বুঝে একটা পঙ্গু মেয়েকে অর্ধাঙ্গিনী করতে কেন চাইছেন? যদি বলি নিঃস্বার্থে। মানে? খুব অশান্তি লাগে। শান্তির জন্য মাহিরা আমার সন্তান তুল্য ছিল। যদিও ভুল করেছে, বকেছি, তবুও লাইফে যদি সবচেয়ে বেশি ভালো কাউকে বাসি তাহলে ওকেই বেসেছি। ওকে হারিয়ে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতের প্রতিষেবক হিসাবেই তোমাকে চাইছি। ওর সাথে এই বিয়ের কি সম্পর্ক? জানি না, তবে তুই পাশে থাকলে আমি একটু শান্তি পাবো। সেই আশা বুকে বেঁধেই তোকে চাই। তুই একটু আমার পাশেই থাকিস। আমি তো সব অভিযোগ শুনবো, সব চাওয়া সব পূরণ করে দেব, প্রমিস। সারা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ঝিলের দিকে তাকিয়ে বলে, আর কিছু চাই না, শুধু আপনি আমার দুইটা পা হয়, আমি না হয় আপনার ক্ষতে প্রতিষেধক হব। মাশরাফি বসা থেকে উঠে সারার চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে। দু হাত মুঠোয় নিয়ে চোখের ইশারায় আশ্বাস দেয়। এরপর তারা ফিরে আসে গাড়ির কাছে। গাড়িতে উঠে ফোন করে সিরাতের নাম্বারে। তাদের অবস্থান জেনে সে উদ্দেশ্যে রওনা করে। আপনি কিন্তু কিপটা আছেন। সারার কথার মাঝেই মাশরাফি জানালা থেকে মুখ ঘুরে তাকায় তার দিকে। বলে, কেন? লাইফে প্রথমবার ডেটে এলাম, অথচ আপনি 2 টাকার বাদামও কিনে খাওয়াননি। অথচ আমার বান্ধবীরা ডেটে গেলে কত কিছু খায়, কত কিছু গিফট পায়, সেগুলো আবার বড় মুখ করে গল্প করে। সারার কথায় মাশরাফি কপাল কুঁচকে তাকায়। বলে, তুই একবারও বলছিস কিছু খাওয়ার কথা? মানে কি? আপনি নিয়ে এসেছেন, খাওয়ানোর দায়িত্বটাও আপনারই। এটা আবার বলতে হবে জানেন না কিছু? ডেটে গেলে যে খাওয়াতেই হয় এটা আমি কিভাবে জানবো? আর আমি তো গার্লফ্রেন্ড নিয়ে আসিনি। আমি তো আমার মামাতো বোন প্লাস হবু স্ত্রীকে নিয়ে আসছি। তাহলে তো ডাবল খাওয়ানো উচিত কিন্তু। হয়েছে, থাম। এবার চল, খাওয়াবো তোকে। আল্লাহ, মানুষ খাওয়ার জন্য এমন করে সেটা তোকে না দেখলে বুঝতাম না। ভাবছিলাম ভালো হয়ে গেছিস। আগে ছিলিস সাধারণ বান্দর, এখন হয়েছিস গাছে ঝোলা বান্দর। আমি পাঞ্জামে কি করছি? স্বাভাবিক একটা কথাই তো বলছি, এতে খ্যাক খ্যাক করে উঠছেন কেন? এই জন্যই আপনাকে আমার পছন্দ না। তোর পছন্দ হওয়ার দরকার নাই, আমার পছন্দ হলেই হবে। 2.5 ফুট মেয়ে আবার বলে ডেটে আসছে। তোর মাকে বলবো তুই ডেটে আসছিস? সারা তার কথায় গাল ফুলে উল্টো ঘুরে বসে থাকে। বেশ কিছু সময় পর তারা জায়গা মতো এসে পৌঁছায়। সিরাতকে কল দিয়ে বাহিরে আসতে বলে। সিরাত ও ইলা হেলতে দুলতে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসে। তাদেরকে একটু অপেক্ষা করতে বলে সে চলে যায় রেস্টুরেন্টের ভেতরে। কিছু সময় পর ফিরে আসে 2 হাত ভর্তি খাবারের প্যাকেট নিয়ে। গাড়ির দরজা খুলে তা ধরে দেয় সারার হাতে। সে সেগুলো সিরাতের হাতে দিয়ে দেয়। ও এমন ফুলে আছে কেন ভাইয়া? তোর বোন প্রথমবার ডেটে গেছে কিন্তু তাকে 2 টাকার বাদাম খায়নি, তাই ফুলে আছে। আচ্ছা বাসায় যা, তোরা গিয়ে কল করিস। এদিকে তাদের গাড়ি বাসার পথে চলতে শুরু করেছে। সিরাত ইলা তাকে পিঞ্চ মেরে চলেছে। তাদেরকেই কোনো পাত্তা দিচ্ছে না সারা। জীবনে একটা ডেটে যেতে পারলাম না, আর না পারলাম বয়ফ্রেন্ডের সাথে রাগ দেখাতে। শুধু কি তাই, সে রাগ ভাঙাতে হাত ভর্তি খাবারও নিয়ে আসছে। তাদের কথাবার্তায় চটে যায় সারা। রেগে মেগে বলে, তোমরা সব কটা বচ্চাত, যদি আজ আব্বুকে নালিশ না করেছি তো আমার নাম সারহানা।
সিরাত তার রাগকে পাত্তা না দিয়ে বলে, তুই তো সারা না, তুই তো মিসেস শিখ। কর গিয়ে নালিশ, আমি ভয় পাই তোর বাপকে। হুম। পুরো রাস্তা তাদের মাঝে চলে টুকটাক তর্ক। অবশেষে পৌঁছায় বাড়িতে। একটা বিলাসবহুল রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছে তিনজন ব্যক্তি। সকলের মাঝে চলছে নীরবতা। নীরবতা ভেঙে রায়হান বলে, কি খাবি বল, তোরা আমি অর্ডার করে দিচ্ছি। নারী কণ্ঠ ভেসে আসে। আমি এখানে খেতে আসিনি রায়হান। বহু সময়ের নীরবতা ভেঙে বলে, কেন এসেছো? আমার ছেলের সাথে দেখা করতে। এত বছর পর দেখা করার কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে, আমি ওর মা, ওকে দেখার সম্পূর্ণ অধিকার আমার আছে, সেখানে তুমি বাধা দেওয়ার কেউই না। তার কথায় রনফ শব্দ করে হেসে উঠে বলে, আচ্ছা, তা এতদিন বাদে মনে হলো তুমি ওর মা, কিন্তু ও তো জানে ওর মা নেই, তো কি পরিচয় দেখা করবে? তুমি ওকে শিখিয়েছো তাই না? এত স্বার্থপর তুমি? আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান কেড়ে নিয়ে হয়নি তোমার শেষ সম্বলটুকু নিয়ে নিতে চাইছো? আমি তোমার থেকে কিছুই ছিনিয়ে নিয়ে যাইনি। নিজের জেদ, অবিশ্বাস, পরিবারের প্রতি অন্ধভক্তি তোমায় সব হারা করেছে। আর বললেন আমি শিখিয়েছি কি না? না, আমি ওকে কিছুই শিখাইনি। ও নিজে থেকেই শিখে নিয়েছে, বুঝে নিয়েছে ওর মা নেই, ওর দুনিয়াতে ওর বাবা ছাড়া কেউ নেই। একটুক্ষণ চুপ থেকে আবার বলে, কেন এসেছো? যেই একটু সুখের মুখ দেখতে গিয়েছি অমনি কেন তোমার কালো ছায়া আমার আর আমার ছেলের উপর ফেলছো? কেন আমার ছেলেটাকে মাহারা করলে? খুব সুখে আছো আমাকে ছাড়া, তাই না? রনফ মাথা নিচু করে গা দুলিয়ে হেসে বলে, সময়ের সাথে সাথে অনেক কিছু শিখে গেছি। তোমাকে ছাড়া যে আমার একটা সময় থাকাটা খুব কষ্টের ছিল, সেই কষ্টটাও সময়ের সাথে সাথে চাপা পড়ে গেছে। সব মিথ্যা কথা। যদি এতই কষ্ট হতো তবে আমার উপস্থিতিতে অন্য নারীর সংস্পর্শে যেতে পারতে না। আমাকে দোষারোপ করা বন্ধ করো। তুমি বোকা ছিলে, আজীবন বোকাই রয়ে গেলে। যে পড়তি তোমাকে 7 বছর আগে পড়ানো হয়েছিল আজও তা খুলতে পারোনি, এটা তোমার ব্যর্থতা। কি বলতে চাইছো? কিছুই না, শুধু বলবো চোখ কান খুলে সত্যিটা খুঁজে দেখো, তবেই বুঝতে পারবে কোন দোষে কে কি হারিয়েছে। আজ আসি, যদি কখনো সত্যি খুঁজে পাও সেদিন সামনে এসে দাঁড়িয়েও তোমার অনুশোচনা আর আফসোসে ভরা মুখটা দেখার বড় ইচ্ছা। রওনক, আমার ছেলেটাকে একবার দেখতে দাও, একটু কথা বলতে দাও। ও জানুক ওর মা আছে। রনফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সামনে হালকা ঝুঁকে বলে, ও তো জানে ওর মা আছে। তার কথা শুনে নাজনীন উৎসুক হয়ে কিছু বলতে যাবে, তার পূর্বেই রনফ আবার বলে, তবে সেই মাটা তুমি না, অন্য কেউ, যাকে আমার ছেলে পাগলের মতো ভালোবাসে। নাজনীন হতবাক হয়ে চেয়ে থাকে। কলেজার কোথাও গিয়ে একটু মুচড়ে ধরে। ছলছল চোখে তাকিয়ে বলে, তুমি বিয়ে করেছো? রনফ আর একটু ঝুঁকে তার মুখে পড়ে থাকা ছোট চুলগুলো এক আঙ্গুলের সুরে বলে, বারে, অবাক হলে নাকি? যে পুরুষ বউ থাকতে পরকিয়া করতে পারে সে ডিভোর্সের 7 বছর পরও বসে থাকবে? তাছাড়া তুমিও তো বিয়ে করেছো, একটা মেয়ে আছে, আমি কি একবারও সেটা বলেছি? নাজনীন দ্বিতীয় দফায় অবাক হয়। রনফের তো তার বিয়ের খবর জানার কথা না। কে বলেছে তাকে? তার বাবা নাকি ভাইরা? রনফ নীরবতা ভেঙে তার কানের কাছে মুখ নিয়ে বলে, কেউ একজন এসেছে যে তোমার দেওয়া ক্ষতগুলোতে যত্ন করে মলম লাগিয়ে দিয়েছে, ক্লান্তি দূর করতে একটা বিশ্বাসী বুক দিয়েছে। আমার আর আমার ছেলের ভাঙা ঘরের খুঁটি হয়ে এসেছে। এখন আর এই নাজনীন নাহারকে রনফ শিকদার মনেও করে না। রনফ শিকদারের মন, মস্তিষ্ক ও শরীর সবটা জুড়ে সেই নারীর বসবাস। এই ঠোঁট থেকে শুরু করে পুরো দেহে তার বিচরণ ঘটে। রনফ শিকদারও নাজনীন নাহারকে ভুলে দ্বিতীয় কোনো নারীকে ছুঁয়েছে। তার কথা শেষ করে সরে আসে রনফ। নাজনীনের চোখ থেকে অশ্রুধারা বয়ে চলেছে। তা দেখেও রনফের চোখে মুখে তৃপ্তির হাসি। রনফ তাকে পেছনে ফেলে এগিয়ে যায় দরজার দিকে। হঠাৎ কি মনে করে ফিরে আসে। পকেট থেকে ফোনটা বের করে
একটু ঘেটে কিছু একটা বের করে তা ধরে নাজনীনের মুখের সামনে। নাজনীনও তা ভঙ্গুর দৃষ্টিতে তাকে দেখে। বেশ কিছু সময় পর রওনা ফোনটা আবারও পকেটে রেখে যেতে যেতে নাজনীনের উদ্দেশ্যে বলে, আজ নিশ্চয়ই জীবনের সেরা ঘুম হবে, তাই না সুইটহার্ট? হাসতে হাসতে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। রওনাফ বের হয়ে সোজা নিজের গাড়িতে বসে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল রায়হান। ভেতরে পরিবেশ উত্তপ্ত হতে দেখে সে বেরিয়ে আসে সেখান থেকে। মেয়েটাকে কাঁদিয়ে এসেছিস তাই না? যার যেটা প্রাপ্য তাকে তো সেটা দিতেই হবে। ওকে কাঁদিয়ে তুই খুশি হতে পেরেছিস? এখানে ওর কি দোষ ছিল? এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তারা সেখানেই অবস্থান করে কিছু সময়। তারপরে বেরিয়ে আসে নাজনীন, সামির আর নিশাত। সামির নিশাতকে নিয়ে অন্যদিকে ছিল, যেদিক থেকে তারা রওনাফদের চোখে পড়বে না। তারা বের হওয়ার কিছুক্ষণ বাদেই একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে বেরিয়ে আসে একটা লোক, যাকে দেখে নিশাত ঝাঁপিয়ে পড়ে নাজনীনের কোল থেকে। লোকটা ওকে কোলে নিয়ে নাজনীনকে কিছু বলে, তারপর নাজনীনকে এক হাতে জড়িয়ে গাড়িতে বসায়। নাজনীনও হাসি মুখে গাড়িতে গিয়ে বসে। সামির আর লোকটা উঠে বসতেই গাড়িটা স্থান ত্যাগ করে। এরপরে বলবি তার দোষটা কোথায়? তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। শরীরের উপর ভারী কিছুর আভাস পেয়ে ঘুম কেটে যায় সিরাতের। অন্ধকার হাতে দেখার চেষ্টা করে সেটা কি। হাত চালাতেই বুঝতে পারে একজন মানুষ, যে তার বুক ও পেটের মাঝের অংশের কাপড় সরিয়ে মুখ গুজে পড়ে আছে। দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরে রাখা তার শরীর। সে প্রথমে ভয় পেলেও পরিচিত ঘ্রাণ পেয়ে কিছুটা আশ্বস্ত হয়। তবুও নিশ্চিত হতে বলে, রওনফ। হুম। ক্লান্ত কণ্ঠে উত্তর দেয় সে। সিরাত অবাক হয়ে পড়ে থাকে। আপনি এ সময় কখন এসছেন? কিছুক্ষণ আগে। মাঝরাতে আসতে কে বলছে? যদি কোনো বিপদ হতো সকালে আসা যেত না? সে থাই নাক মুখ ঘষে আবেশিত কণ্ঠে বলে, তোমাদের মিস করছিলাম খুব, বিশেষ করে এই ঘ্রাণটা, তাই চলে এসেছি। এখন প্লিজ আর কিছু বলো না, যা বলো সকালে বলো। আমি খুব ক্লান্ত, ঘুমাবো একটু। সিরাত বুঝে তার দিকটা, তাই সে আর কোনো কথা বাড়ায় না। এক হাত তুলে পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় দুজনে নিদ্রার কুলে ঢলে পড়ে। সূর্যের আলো ফুটেছে অনেক আগেই। সে আলো এখন হালকা রোদে পরিবর্তিত হয়েছে। শিকদার বাড়ির বড় ছেলের ঘরের ভারী পর্দা ভেদ করে ঘরে ঢুকতে চাইছে। এতটা বেলা হয়ে গেছে, তবু সে হুঁশ নেই ঘরে থাকা মানুষ দুটোর, যারা বর্তমানে একে অন্যকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। ঢাকা থেকে ছুটে আসা মানুষটার শরীর খুবই ক্লান্ত। রওনাফের চোখ তখনও বন্ধ। ঘুমটা এলোমেলো, শরীরটা ভারী। সেই ভারী শরীরটা পড়ে আছে এখন তার ছোট্ট আদরে বইয়ের উপরে। মুখটা প্যাট ও বুকের মাঝে অবস্থান করছে। ঘরের দরজার উপাশে কেউ দাঁড়িয়ে ডাকছে না। বাড়ির মানুষ জানে এখন আর ডাকার সাহস নেই। ছেলে এখন আর একা নেই। এই একটা বাক্যে সব লজ্জা, সব শালীনতা গুটে থাকে। ইশতিয়াক ভাতিজাকে ডাকবে ডাকবে করেও সে বাধায় এগোতে পারছে না। হঠাৎ ফোনের একটানা আওয়াজে তার ভ্রু কুঁচকে ওঠে। ঘুম ভাঙে না, শুধু হালকা হয়। চোখ না খুলেই ফোনটা হাতে নেয়। রিসিভ করতেই ওপাশ থেকে ঝাঁঝালো গলা। তোর আক্কেল কি উড়ে গেছে? বাজে কত খেয়াল আছে? আসার কথা 8টায়, আর এখন বাজে 9টা 38। তোর আর আজ আসার দরকার নেই, কাল বিদায়ের পর আসিস। রওনাফ কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারে না। পরক্ষণেই বুঝতে পারে ফোনটা তার বউয়ের। ঘুম জড়ানো গলায় বলে, কে? ওপাশে হঠাৎ নিস্তব্ধতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হকচকানো স্বর। জামাই। রওনাফ এবার পুরোপুরি জেগে বসে। ভরকানো গলায় বলে, মানে? গলাটা গম্ভীর, ওপাশে নার্ভাস হাসি। হড়বড় করে বলে, সরি, সিরাতের জামাই। মানে ভাইয়া সরি, আমি ভেবেছিলাম সিরাত। আমি তুই তুকারি বলেছি। বুঝেছি। সে ঠান্ডা গলায় বলে, এখন ধীরে ধীরে বলো। কি হয়েছে? ভাইয়া আজ আমার হলুদ, ওর 8টায় আসার কথা ছিল, এখনো আসছে না। চৈতির গলা এবার একটু নরম হয়ে আসে। থেকে আবারও বলে,
ওকে ফোনেও পাচ্ছি না, ও কোথায়? রওনা ফোন কানে রেখে মুখ তুলে সিরাতের মুখের দিকে তাকিয়ে বলে, ঘুমাচ্ছে। ওকে একটু ডেকে দিন না। আচ্ছা কল কেটে দাও, আমি ওকে ডেকে দিচ্ছি। ও উঠে কল ধরবে তোমার। আচ্ছা ভাইয়া। খট করে কল কেটে দেয়। এদিকে রওনা উঠে বসে, বউয়ের মুখের দিকে ঝুঁকে বেশ কয়েকবার ডাকে। এতে সিরাতের ঘুম কিছুটা হালকা হয়। নিভু নিভু চোখ দুটো মিলে বলে, আর একটু ঘুমাই। রওনা বউয়ের এমন আদরের চেহারা আর স্বর শুনে গলে যায়। আর একটু ঝুঁকে ঠোঁটে আলতো স্পর্শ দিয়ে বলে, তোমার ফ্রেন্ড কল করেছিল, এই বললো তোমাকে ডেকে দিতে। সিরাতের ঘুম পুরোপুরি ছুটে যায়। সে ধর পড়ে উঠে বসে ফোন হাতড়ায়। রওনাফ সাইড টেবিলের উপর থেকে ফোনটা এনে বউয়ের হাতে দেয়। ফোন অন করতেই সিরাতের চক্ষু চরক গাছ। রওনাফের দিকে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি আরো আগে ডেকে দেবেন না, এখন ওরা আমাকে মেরেই ফেলবে। 8টায় যেতে বলেছে, এখন 10টা বাজতে যাচ্ছে। বসে বসে সময় নষ্ট না করে দ্রুত যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আমি খাবার আনছি, খেয়ে বের হবে, আমি পৌঁছে দেব। সিরাত লাফ দিয়ে বিছানা থেকে নেমে কাবার থেকে পোশাক বের করে নিয়ে দৌড়ে দেয় ওয়াশরুমে। একেবারে কাপড় পাল্টে বের হয়। রাতে গুছিয়ে রাখা ব্যাগপত্রগুলো আবারও একবার দেখে, তা তুলে নিয়ে বের হতে যাবে এমন সময় ঘরে ঢুকে রওনাফ, হাতে খাবার। না খেয়ে এক পা বাইরে দিবে না। এখন খাওয়ার সময় নেই, আমি ওখানে গিয়ে খেয়ে নিব। সেখানকার ঝুট ঝামেলায় মধ্যে আর খাওয়া হবে না, চুপচাপ খেয়ে নাও। আপনি বুঝতে পারছেন না, দরকার। এই পর্যায়ে ধমকে ওঠে রওনাফ, বলে, একবার বলে দিয়েছি না, কোনো শব্দ বের করবে না মুখ থেকে। সকাল সকাল স্বামীর ঝাড়ি খেয়ে সিরাতের মুখ ভার হয়ে আসে। অসহায় দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। অপর ব্যক্তির তাতে কোনো ভাবাবেগ নেই। সে ভাত মেখে মুখের সামনে ধরতে সিরাত বাক্য ব্যয় না করে চুপচাপ খেয়ে নেয়। খাওয়ানো শেষ করে রওনাফ কাপড় নিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে সিরাতের উদ্দেশ্যে বলে, 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে তোমাকে নিয়ে যাব। নেই। আছে। বাইরে এসে প্রথমে নজরে আসে দাঁত দিয়ে নখ করতে থাকা বউকে। ধমক খেয়ে চুপ হয়ে গেছে। না হলে এত সময় ব্যয় করার জন্য এতক্ষণে ওয়াশরুমের দরজা ভেঙে ঢুকে পড়তো হয়তো। সে বোতাম খোলা শার্টটা নিয়ে বউয়ের সামনে এসে হাঁটুতে ভর দিয়ে তার সামনে বসে হাত দুটো তুলে শার্টটা ধরিয়ে দিয়ে বলে, লাগিয়ে দাও বোতামগুলো। সিরাত নিঃশব্দে তার কথা মতো কাজ করে। হাতের কাজ শেষ হতেই রওনাফ বউয়ের হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলে, সরি বউ, যদিও কোনো ভুল করিনি, তবুও বউ রাগ করেছে মানে বড়দের সরি বলা কর্তব্য। সিরাত মাথা নিচু রেখে বলে, আমি রাগ করিনি। তাহলে কি অভিমান হয়েছে? আচ্ছা, তার জন্যেও সরি। কিছু হয়নি। রওনাফ উঠে দাঁড়িয়ে বউয়ের পাশে বসে তাকে তার দিকে ঘুরিয়ে মুখটা হাতের আজলার মাঝে নিয়ে বলে, তাই? তাহলে কথা বলছো না কেন? ঘুম থেকে উঠেছি তাই মুড অফ। রওনাফ হেসে বড় আঙ্গুল গালে বুলাতে বুলাতে বলল, আচ্ছা, কিন্তু আমি তো আমার বউকে চিনি। এত শান্ত তো আমার পাখি না। বাইরে যেমনই হোক, আমার পাখি তার জামাই নামক খাঁচায় খুব বেশি উড়াউড়ি করে, ছটফট করে, সারাদিন কিচির মিচির করে, রাগ করে না চড়ুই। তুমি যদি এখন না খাও, ওখানে অনেক পরিচিত অপরিচিত মানুষের মাঝে কারো সুযোগ হবে তোমাকে খাবার খাওয়ার। তারপরে আবার সখীদের পেটও খাওয়ার কথা ভুলে যাবে। এখন যে খেয়ে গেলে এতে তোমার পেটও ভরা থাকলেও মন মতো আনন্দ করতে পারবে এখন। সিরাত বুঝে তার কথা। রওনাফ নামক সুপুরুষটি বিনা কারণেই তাকে কখনো বকে না। বকলেও আবার আদরে কথা আদর দিয়ে তা পুষিয়ে দেয়। ইদানিং তার আদরে মনে হয় ছোট হয়ে যেতে ইচ্ছে করে। আফসোস হয়, যদি লোকটার প্রথম জীবনে যদি তার জীবনে থাকতে পারতো, না জানি কত ভালোবাসা পেত, কত আদর পেত। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়, মনে মনে গালি দেয় নিজেকে। আমার দেরি হচ্ছে, তো দিয়ে আসবেন নাকি? সিরাতকে ছেড়ে উঠে দাঁড়ায়, কোনো রকমে চুলগুলো ঠিক করে বউয়ের ব্যাগপত্র সহ বেরিয়ে আসে। ড্রয়িং রুমে বসা ইশতিয়াক রওনাফকে দেখে কিছু বলতে এগিয়ে আসতেই রওনাফ ইশারায় বাধা দেয়। সিরাতকে আগে পাঠিয়ে দিয়ে সে চাচার নিকট এগিয়ে এসে বলে, যা বলার পরে বলো, এখন টু শব্দ করবে না। সাথে বউ আছে, শুনলে ওর মন খারাপ হয়ে যাবে।
আমি এসে তোমাকে সব বলবো। এখন বাইকের চাবিটা নিয়ে। ইশতিয়াক বিজ্ঞের ন্যায় মাথা নাড়ে। শোবার ঘর থেকে চাবি এনে রনাফের হাতে দেয়। রনাফ তাকে পেছনে ফেলে এগিয়ে যায়। গ্যারেজ থেকে বাইক নিয়ে বাইরে আসে। সিরাতকে বসতে ইশারা করতেই সিরাত সাবধানতা অবলম্বন করে উঠে বসে বাইকের পেছনে। এক হাতে জোরে ধরে রনাফের প্যাড। তারা এসে থামে পুরনো আমলের একটা দোতলা বাড়ির সামনে। চৈতিরা একটা সময় যৌথ পরিবার ছিল। দাদার মৃত্যুর পর সকলে আলাদা আলাদা হয়ে গেছে। চৈতিরা রয়ে গেছে এ বাড়িতে। সিরাত নেমে মাথা থেকে হেলমেট খুলে রনাফের হাতে ধরে দেয়। তার শরীর মনে হয় দুলছে। এত সময় ধরে তার মনে হচ্ছিল এই বুঝি প্রাণ যায় যায়, ভুলেও জীবনে আর এই লোকের সাথে বাইকে চড়বে না। রনাফ নিজের মাথার হেলমেট খুলে সিরাতের উদ্দেশ্যে বলে, সাবধানে থাকো, প্রোগ্রাম শেষে কল দিও, আমি এসে নিয়ে যাব। সিরাত তার কথায় হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, আসার সময় আর বাইক আনবেন না, দরকার পড়লে হেঁটে যাব, তাও বাইকে যাব না। কেন? আপনি তো রাস্তায় নামলে ভুলে যান ওটা বাইক না উড়োজাহাজ। যেভাবে উড়োজাহাজ চালাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল এইভাবে চলতে চলতে আমরা স্বর্গে চলে যাব। রনাফ বইয়ের কথায় কেবল হাসে। হেসে উঠে বলে, এরপর থেকে তুমি সাথে থাকাকালীন আস্তে চালাবো। বাইকে? আর আমি বাইকে আর না, মরতে মরতে আমি বেঁচেছি, আপনি না। যান, শেষ হলে কল দিব, এর মাঝে কল দিয়ে ডিস্টার্ব করবেন না। রনাফ বাধ্য স্বামীর ন্যায় মাথা নাড়ে। রনাফ তাকে বিদায় জানিয়ে ছুটে চলে তার উড়োজাহাজ। রনাফ চোখের আড়াল না হওয়া পর্যন্ত সে সেখানে অপেক্ষা করে। এরপর প্রবেশ করে বাড়ির ভেতরে। আশেপাশে পরিচিত মুখ খুঁজতে খুঁজতে পায় চৈতির মাকে। চৈতির মায়ের থেকে সখীদের অবস্থান জেনে সেই দিকে সে পা বাড়ায়। নির্দিষ্ট ঘরের সামনে সে শুনতে পায় পরিচিত কিছু কণ্ঠস্বর। কয়েকটা শুকনো ঢুক গিলে ভেতরে প্রবেশ করতে কয়েক জোড়া শিকারের দৃষ্টির কবলে পড়ে। হাবকানা এমন সবগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে তার উপর। কিন্তু অবাক করার বিষয়, কেউ কিচ্ছু বলল না। আবার দৃষ্টি স্বাভাবিকও হলো না কারো। প্রথমে এগিয়ে আসে ইলা। পিঠে চাপড় দিয়ে দাঁত বের করে বলে, আগেই বলতে পারতিস ভাই এসেছে, তাহলে তো আমরা সারা সকাল ওদের কল দিয়ে বিরক্ত করতাম না। সরি ভাই, আসলে আমার খেয়াল ছিল না। উনি না বলেই চলে আসছে সেই ভোরে। রাতে এলেও তোদের বলে দিতাম আমার জন্য অপেক্ষা না থাকতে। চৈতি এগিয়ে সে কাজ জোরে ধরে বলে, না না, সরি তুই বলবি কেন? সরি তো আমাদের বলা উচিত। তুই চাইলে রেস্ট নিতে পারিস, আমরা একদিন সামলে নিতে পারবো। আরে না না না, সমস্যা নেই, ঘুম থেকে উঠেই দৌড় দিয়েছি। আরে এত তাড়াহুড়ার কি ছিল? তুই ধীরে সুস্থে আস্তে আস্তে আসতি। অসুস্থ দুর্বল শরীর নিয়ে দৌড়ঝাঁপ করতে গেলি কেন? সিরাতের এবার সন্দেহ জাগে। এত ভালো ব্যবহার তার হজম হচ্ছে না। সে তো মার খাওয়ার জন্য পুরো তৈরি হয়ে এসেছে, কিন্তু এখানে এসে তো দেখছে সব কেমন উল্টো উল্টো। আমি তো সুস্থ সবল ফিট আছি, কিন্তু তোদের তো ঠিক লাগছে না। মারার হলে এখুনি মেরে দে, আমি পুরো প্রস্তুত আছি, এত ভনিতা করার দরকার নেই। হিলা বুকা বুকা হাসি দিয়ে বলে, অসুস্থ শরীরে আর কি মারবো বল, তুই বরং রেস্ট নে, আমরা সব কাজ সেরে ফেলবো। সিরাতে বার বেজায় ছুটে যায়। এইগুলোর হাড়ে হাড়ে শয়তানি, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। সমস্যা কি? তখন থেকে অসুস্থ দুর্বল নিয়ে পড়ছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি একদম সুস্থ শরীরে দাঁড়িয়ে আছি? সবগুলো কি সকালে একেবারে ডেট এক্সপায়ার খেয়েছিস? মোহনা এগিয়ে এসে তাকে টেনে আয়নার সামনে নিয়ে দাঁড় করে বলে, তোর চেহারা আয়নায় দেখ। এই সুরত দেখলে যে কেউ তোরে বিশেষ রোগের রুগী বলবে। মোহনার কথায় সিরাত আয়নার দিকে তাকাতে থতমত খেয়ে যায়। দ্রুত গলায় ঝুলানো ওড়নাটা গলার চারপাশে পেঁচিয়ে নেয়, কেননা গলায় ঘাড়ে ছোট্ট চাক চাক তৈরি হয়েছে, যা এখন নীল হয়ে আছে। লজ্জায় অস্বস্তিতে তার মাটির ভেতরে চলে যেতে ইচ্ছে করছে। সে কখনোই চায় না স্বামী স্ত্রীর গোপন সম্পর্কটা বাইরের কারোর সামনে প্রকাশ পাক। স্বামী স্ত্রী মধুর সম্পর্কটা চার দেয়ালের মাঝেই সুন্দর। মোহনা সিরাতের খুব কাছে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখে নাই। সকলে এখন যার যার কাজে ব্যস্ত। তাই নিচু স্বরে বলে, এখন ঢেকে কি লাভ?
যা দেখার সবাই দেখে ফেলেছে। এরকম ব্যাককেলের মতো খুলে নিয়ে ঘুরে বেড়া। আমি কি বুঝেছি নাকি? তা বুঝবি কেন? এখন শাড়ি পরবি কিভাবে? গলা ঘাস সব তো বের হয়ে থাকবে। যখন এগুলো হয়েছে তখন নিষেধ করতে পারিসনি। সিরাতের অস্বস্তির মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। কণ্ঠ আরো চাপিয়ে বলে, আমি টের পাইনি, ঘুমিয়েছিলাম। আর তোরা যা ভেবে লাফাচ্ছিস তেমন কিছুই না, শুধু এটুকুই। এখন ঢাকবো কিভাবে সেই বুদ্ধিতে? ব্যবস্থা একটা করে ফেলবো। তবে আপাতত আমার কাছে একটা হিজাব আছে, দাদি ওটা পরে নামাজ পড়ে, ওটা পড়। বাড়িতে অনেক মানুষ, তাদের সামনে লজ্জায় পড়বি। মোহনার কথা মতো হিজাব পরে সবার সাথে হাতে হাত লাগায়। দুপুরে তারা ছাদে গায়ে হলুদের আয়োজন করেছে। সেখানে স্টেজ থেকে শুরু করে কাঁচা ফুলের গহনা সব কিছু তারা নিজ হাতে করেছে। সব শেষ করে তারা একে একে সাজগোজে ব্যস্ত হয়ে পড়ে। তাদের পরনে আজ কাঁচা হলুদ শাড়ি, যেটা আটপুর স্টাইলে পরা, সাথে গোলাপ ও রজনীগন্ধা দিয়ে তৈরি, হাতে পায়ে আলতা, মুখে সাধারণ হালকা মেকআপ। সাজগোজ শেষে সকলের ছাদে যায়। সেখানে নাচ গান, হলুদ রং মাখামাখি ও খাওয়া দাওয়ার মধ্য দিয়ে শেষ করে। রওনাফ শিকদার বাড়ি থেকে একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বইয়ের অপেক্ষায়। ঘন্টা খানেক আগে কল দিয়ে আসতে বলে তার খোঁজ নেই। মেজাজ খারাপ হচ্ছে এবার। একে তো বিকেল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যার পর মাশরাফিরা আসবে আজ। বিয়ের দিনক্ষণ ঠিক করতে পাশাপাশি আংটি পরিয়ে যাবে, সেজন্য ছোট করে একটা আয়োজন করা হবে। এখনও এখানে থাকলে ওই মেয়ে বাড়ি যাবে কখন আর বিশ্রাম নেবে কখন? বাড়ি গেছে ওই অবস্থায় বিছানায় পড়বে গিয়ে, ধমকে ধামকে উঠাতে হবে তখন। তার ভাবনা চিন্তার মাঝেই হলুদের সাজে তার বউ আসছে। রওনাফও সে হা করে চেয়ে আছে সেদিকে। তার কাছে মনে হচ্ছে বউ তার দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে। হ্যাঁকে এবার থেকে ঢেকে ঢুকে রাখতে হবে। কখন কোন শকুনের নজরে পড়ে যায় বলা মুশকিল। কাছাকাছি আসতেই দৃষ্টি সরিয়ে নেয়। সিরাত আসতেই সে পাশের সিটের দরজা খুলে দেয়। সিরাতও গিয়ে বসে সেখানে। রওনাফও উঠে বসে গাড়িতে। গাড়ি স্টার্ট দেয়। চলতি পথে এ পর্যন্ত তারা নিশ্চুপ। সিরাত নীরবতা ভেঙে বলে, জানেন, আজ একটা মজার ঘটনা ঘটেছে। রওনাফ দৃষ্টির সামনে রেখে বলে, কি ঘটনা ঘটেছে শুনি? সিরাত পুরোপুরি তার দিকে ঘুরে বসে বলে, আজ ওদের বাসায় ওর এক মামি যাওয়ার পর থেকে আমার সাথে অনেক অনেক কথা বলেছিল, মেশার চেষ্টা করেছিল। তারপর দুপুরের পর সবাই আমরা তখন ছাদে। উনি তখন আমাকে গিয়ে বলে, তোমার গার্জিয়ানের নাম্বারটা দিবে যদি কিছু মনে না করো। আসলে আমার একটা ছেলে আছে, ইতালি থাকে। রওনাফ এবার গাড়ির ব্রেক কষে থামিয়ে তার দিকে তাকিয়ে বলে, তারপর তুমি কি করছো? আমি আর কি আপনার নাম্বার দিয়ে এসেছি, কারণ আমার গার্জিয়ান তো আপনি। বাহ, বেশ ভালো তো। স্বাভাবিকভাবেই বলে, আবারও ড্রাইভিংয়ে মন দেয়। ভাবুন, উনি যদি আপনাকে কল দেয়, আমার বিয়ের প্রস্তাব দেয়, তখন কেমন হবে? সেই মজা না? রওনাফ ঘাড় বাঁকিয়ে দাঁত দেখিয়ে তার দিকে তাকিয়ে বলে, হি হি, সেই মজা। সিরাত কৌতূহলী হয়ে জানতে চায়, তখন আপনি কি বলবেন? বলবো আমি ওর চাচাতো জামাই, এতদিন পেলে পুষে মানুষ বানাতে পারিনি, আপনি দেখেন পারেন কি না। মানুষ বানিয়ে আবার ফেরত দিয়েন, কারণ আমার একটাই চাচাতো বউ, বেশি থাকলে দিয়ে দিতাম। মাথা মোটা কোথাকার। এই, আপনি মাথা মোটা বললেন কেন? তো কি মাথা চিকন বলবো? কি বুদ্ধিমতী বউ আমার। এক মহিলা তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর এক চুল পাকনা জামাইয়ের নাম্বার দিয়ে এসে দাঁত কেলিয়ে বলছে সেই মজা না। চাইলো কেন? না চাইলে কি আমি চুল পাকনামি করতাম? তুমি দিবে কেন? যে রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাতে ওই মহিলাকে আর কি দোষ দেব? একে তো আগুন সুন্দরী রূপ, তার উপর এই মহিলার যে জামাই আছে তা তো বোঝার উপায় নেই, না আছে হাতে না আছে নাকে। শোনো, যদি চুরি নাকফুল পরে যেতে পারো তাহলেই যাবা, তা না হলে বাড়ির বাইরে পা বাড়াতে পারবে না, বুঝেছো? ঝাঁঝালো কণ্ঠে বলল। সিরাত তার কথায় ঘাবড়ে যায়, উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর তাদের মাঝে আর কোনো কথা হয় না।
ইশতিয়াক ও রওনাফ একটা ল্যাকের পাড়ে বসে আছে, দুজনেই নীরব। তোমার কান পর্যন্ত খবর পৌঁছে গেছে তাহলে? হেলি না করে সোজাসাপটা বল, নাজনীর সাথে দেখা করছিস কেন? কি চাই আবার? শোন রাহানাফ, তোর কোনো কাজে সিরাত যদি কষ্ট পায়, ওর চোখে পানি আসে, আমি ইশতিয়াক শিকদার তোকে পুঁতে ফেলবো। রওনাফ চাচার কথায় হাসে, বলে, তোমার ভাতিজির এক ফোঁটা চোখের পানি আমাকেই উতলা করে তোলে, সেখানে কিভাবে তার চোখের পানির কারণ হব? নাজনীন কি করতে আসছে? নাহিলের সাথে দেখা করতে চাই। তুই কি বলেছিস? ও যদি ঝামেলা করে তোদের সংসারে? কিছুই করবে না, ও এমন মেয়েই না। নিজের সুখ বিসর্জন দিতে রাজি, কিন্তু অন্যের সুখ কাটতে আসবে না। আর যদি মনে সংশয় থাকে আমাকে নিয়ে, তবে নিশ্চিন্তে থাকতে পারো। অতীত হারিয়ে বর্তমানকে পেয়েছি, আবার সেই অতীতকে টানার বোকামি আমি করব না। তোকে আমি ভরসা করি, কিন্তু তবুও ভয় থেকে যায় একটা। রওনাফ তার কথার পিঠে কথা বলে না। ইশতিয়াকও আর ঘাটায় না, তার যতটুকু প্রয়োজন সে জেনেছে, নিশ্চিন্ত হয়েছে, আর বেশি দরকার নেই। বাড়িতে ফিরে সিরাত গায়ের গয়নাগুলো কোনো রকমে খুলে চুল থেকে ক্লিপগুলো ছাড়িয়ে মেকআপ ও শাড়ি জড়ানো অবস্থায় তার ক্লান্ত শরীরটা বিছানায় এনে ফেলেছে। রওনাফ এসে তাকে নামিয়ে দিয়ে আবার কোথায় যেন চলে গিয়েছে। কোথায় গেছে সে জানে না, জানার আগ্রহ প্রকাশ করেনি, কারণ তার শরীর ভীষণ ক্লান্ত। দিন দুনিয়ার হুঁশ নেই, তার এখন বিশ্রাম দরকার। শোয়ার মিনিট পাঁচেকের মাথায় তার ঘন নিঃশ্বাস জানান দেয় সে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে নাহিল সারাদিন মায়ের মুখটা একবারের জন্য দেখেনি। অবশ্য সাজগোজ করার পর ছবি পাঠিয়েছিল বাবার ফোনে, বাবা তাকে দেখিয়েছে। আর পুরো দিনের মাঝে একবার কথা হয়েছিল ফোনে, তাও দুপুরের দিকে। মা তার খোঁজ খবর নিতে কল করেছিল। খেলা শেষ করে বাড়িতে এসে ডাইনিংয়ে পানি খেতে গিয়ে একটা অর্ধেক চাপানো দরজার দিকে নজর পড়ে তার। এই ঘরটায় সে খুব একটা আসে না। আগে যখন তার সারা ফুপি সুস্থ ছিল তখন তাকে নিয়ে আসতো। সারা ফুপি অসুস্থ হওয়ার পর আর আসা হয়নি। আর একটু এগিয়ে গিয়ে ওকে দেয়। ভেতরের মানুষটা একটা সময় তাকে লক্ষ্য করে, তাকে ভেতরে ডাক দেয়। সে ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। সায়রা বেগম ছাদ থেকে আনা কাপড়গুলো ভাঁজ করছিলেন। নাহিলকে উকি ঝুঁকি মারতে দেখে ভেতরে ডাকেন। নাহিল ভেতরে এসে দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছে। সায়রা বেগম ডেকে তার পাশে বসতে বলেন। নাহিল এগিয়ে গিয়ে বিছানায় তার পাশে বসে। বাইরে দাঁড়িয়েছিলে কেন? না, দেখছিলাম মেজ দাদু আছে কিনা। মেজো দাদু না থাকলে কি আসা যায় না? আর সে তোমার নানা ভাই হয় এখন। মায়ের বাবা কি দাদু হয়? নাহিল বোধহয় একটু হাসার চেষ্টা করে। সায়রা বেগম এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে আলতে করে জড়িয়ে ধরে। তোমার মা কি আমার কাছে আসতে নিষেধ করেছে? নাহিল প্রতিবাদী স্বরে বলে, না না, মা কিছু বলেনি তো। সে তো আরও বলে সবার সাথে মিলেমিশে থাকতে, সবার সাথে ভালো ব্যবহার করতে, কেউ পচা বলবে এমন কোনো কাজ না করতে। তাহলে আমার কাছে আসো না কেন? কথাও বলো না। নাহিল জবাব দেয় না, মাথা নিচু করে হাত মুচড়াতে থাকে। সারা জানে বাচ্চাটা তাকে ভয় পায়, তাই সবসময় দূরে দূরে থাকে। সায়রা, সিরাত বা বাড়ির অন্য কেউ সাথে থাকলে তবে সে তার সাথে টুকটাক কথা বলে বা এক জায়গায় বসে গল্প করে। যদিও বা কখনো তার সাথে উঁচু স্বরে কথা পর্যন্ত বলেনি, তবু তার সামনে ঘটা ঘটনার প্রেক্ষিতে তার বাচ্চা মনে ভয় ঢুকে গেছে। সায়রা তার এক হাত তার হাতের মুঠোয় নিয়ে বলে, আমি কি কখনো তোমাকে বকেছি? কখনো মেরেছি? কখনো কি ধমক দিয়েছি? নাহিল দুই দিকে মাথা নাড়ে না বোধক ইঙ্গিত করে। সায়রা পুনরায় বলে, তাহলে আমাকে ভয় কেন পাও? কই ভয় পায় না তো। তাহলে মাথা নিচু করে কথা কেন বলছো? নাহিল নিশ্চুপ। জানো, আমার কত ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, গল্প করতে, কিন্তু তুমি তো সুযোগ পেলেই ছুট লাগাও। ভয় না পেলে কেউ এমন করে? না মানে তোমার চেহারাটা কেমন রাগি রাগি দেখতে, তাই একটু একটু ভয় লাগে। মাথা নিচু রেখে বলে। সায়রা তার কথার ধরনে শব্দ করে হেসে দেয়। ছেলেটা খুবই আদুরে,
নিজেকে দেখে তার মাঝে মধ্যে আফসোস হয়। একটা সময় সিরাতের বাচ্চা হবে না জেনে সমাজের রোশানল থেকে বাঁচতে বাচ্চার সমেত এক লোকের সাথে বিয়ে দিয়েছে। এখন সময়ের পরিক্রমায় এই বাচ্চাটাকে জন্ম না দিয়েও ওর মা হয়ে গিয়েছে। একজন আদর্শ মা ছেলের সম্পর্ক যেমন বোঝায়, নাহিল ও সিরাতের সম্পর্কটা তেমন। অন্যদিকে সে জন্ম দিয়েও মা হতে পারেনি। এক মেয়েকে ছোটবেলাতেই হারিয়েছে, অন্যজন এখন তাকে এড়িয়ে চলে। সায়রা বেগমের চোখ চেকচেক করে ওঠে। নাহিল সায়রা বেগমকে ভাবনার জগতে ডুবে থাকতে দেখে বলে, তুমি তো বললে গল্প করবে, তো এখন চুপ করে এসেছো কেন? আমি কি চলে যাব? সায়রা তার মাথায় এক হাত বুলিয়ে বলে, চলে যাবে? আর একটু বসা যাবে না? না মানে তুমি বলবে সব আসলে ছোট তিতা বললো মা এসেছে তাই একটু দেখা করে আসতাম। সায়রা বেগম ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।